আমরা সম্ভাব্য একাদশ নিয়ে একটু কথা বলতে চাই যে বাংলাদেশের সম্ভাব্য একাদশ কি হতে পারে। দুটা ম্যাচ ব্যাক টু ব্যাক বাংলাদেশ জিতেছে এবং ওই দুই ম্যাচেও একাদশে বদল ছিল। সেকেন্ড ম্যাচটাতে মিরাজ খেলেছেন, থার্ড ম্যাচটাতে আবার শেখ মাহেদী খেলেছেন। শেখ মাহেদী 4টা উইকেট পেয়েছেন এবং মোটামুটি বলা যায় যে তিনি তার জায়গাটা নিশ্চিত করে ফেলেছেন। এবং তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, জাকির আলী, 6 জনের ব্যাটিং লাইন আপ। এরপরে 3 জন অলরাউন্ডারকে রাখা হয়েছে। আমরা যেটা মনে করছি মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম সাকিব, তাসকিন, মুস্তাফিজুর। এখানে আসলে মিরাজের কোনো সুযোগ দেখেন কিনা, একজন এক্সট্রা স্পিনার বাংলাদেশ খেলাবে কিনা বা নাসুমকে খেলানোর কোনো সুযোগ আছে কিনা। পেস ডিপার্টমেন্ট আমরা মুস্তাফিজ, তানজিম সাকিব, তাসকিন সাথে শরীফুলের অপশন আছে। শরীফুলকে ইনক্লুড করার সম্ভাবনা কতটুকু দেখেন। শেষ দুটো ম্যাচে তাসকিন কিন্তু খেলেননি, তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ছিল, হালকা ইনজুরি ছিল কিনা, এবং তাসকিন যদি ফিট থাকে তাকে আসলে খেলানো উচিত কিনা। শরীফুলের কথা বলছিলেন, শরীফুল আগের ম্যাচটায় প্রথম এবং শেষ ওভারে হি ওয়াজ ভেরি এক্সপেন্সিভ। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এবং একটা স্টেজে মনে হচ্ছিল যে বিপদেই ফেলে দিলেন কিনা। 132 প্রেমাদাসাই কিন্তু মোটামুটি ডিফেন্ডেবল টোটাল হয়ে গিয়েছিল এবং সেখানে তার লাস্ট ওভারটাই 22 রান দিয়েছেন। সেখানে দাসুন সানাকা তাকে আসলে একের পর এক ছক্কা হাঁকিয়েছেন। তো সেই জায়গাটায় আমার মনে হয় অভিজ্ঞতার বিচারে মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচটা ডিজার্ভ করেন, যেহেতু তিনি টাচে আছেন। না, আমার কাছে মনে হচ্ছে মুস্তাফিজ খেলবেন। এখন তাসকিন, তানজিম সাকিব এবং শরীফুলের থেকে যদি দুজনকে খেলাতে হয় ব্যাটিং এর কারণে, যেহেতু বাংলাদেশ একটু ব্যাটিং অর্ডারটা হেভি রাখতে চায়, তানজিম সাকিব হয়তো একটু এগিয়ে থাকবেন। তাসকিন শরীফুলের থেকে যে কোনো একজনকে খেলানো হবে। শরীফুল যেহেতু 50 রান দিয়েছেন না, শেষ ম্যাচটা তার ভালো যায়নি এবং তাসকিনও খানিকটা বিশ্রাম পেয়েছেন, মোটামুটি ফিট হয়ে গেছেন, তাকেই তো আসলে খেলানোর কথা। হ্যাঁ নিশ্চয়ই। তাসকিন আহমেদ আসলে কোনো, দেখুন তিনি 4 উইকেট পাওয়ার পর পরের ম্যাচে আসলে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের একটা সাইকেলে তিনি আছেন, তিনি এখনো আসলে রিহ্যাব ফেজেই এখনো চলছেন। আচ্ছা, এই বিষয়টাকে আপনি পার্সোনালি কিভাবে দেখেন? কারণ ওয়ানডে সিরিজটাতেও দেখেছেন, টি20 সিরিজটাতেও দেখেছেন, যখন একজন বোলার 4টা উইকেট পাচ্ছেন পরের ম্যাচে তাকে খেলানো হচ্ছে না, ওতে দলের ভারসাম্যতে কোনো আঘাত পড়ে কিনা? যে আপনি দলের সেরা বোলারকে বিশ্রাম দিচ্ছেন, ভারত এটা করে, বুমরার ক্ষেত্রে করে, এই ধরনের কিছু পেসার আছে যাদেরকে আপনি নিয়মিত না খেলাতে পারবেন না। নাহিদ রানার ক্ষেত্রে একই কথা খাটে। তো এটা কি আসলে ভারসাম্যে কোনো ডিফ্লেকশন আসে? যদি আমাদের অপশনস থাকে, দেখুন আমাদের পেস ডিপার্টমেন্টে এখন অনেকখানি এনরিচড, গেল 5-6 বছর আগের থেকেও। তো সেই ক্ষেত্রে তাসকিন যাওয়ার পরেও সেটার ইম্প্যাক্ট কিন্তু অতটা পড়েনি। মানে মুস্তাফিজুর রহমান বলুন, শরীফুল বলুন, তানজিম সাকিব বলুন, তারা সেই ঘাটতিটা পুষিয়ে দিতে পারেন। নাহিদ রানা তারা ইফেক্টিভ হতে পারেন। কিন্তু এটা যদি অন্য ডিপার্টমেন্টে হয়, আপনি যদি স্পিন ইউনিটে চিন্তা করেন যে কাউকে যদি যদিও খুব একটা দরকার পড়ে না পেসারদের ক্ষেত্রে যেভাবে ইফেক্টিভ হয়, স্পিনে কিন্তু সেই লাক্সারিটা আমাদের নেই। বা ব্যাটিংয়ের দিকেও কিন্তু আপনি চাইলে রেগুলার শাফল করে খেলাতে পারবেন না। স্পেশালি টপ অর্ডারে তো আসলে ইদানিং বলা যায় যে আমাদের একটুখানি ভরসার জায়গায় হয়ে দাঁড়াচ্ছে টপ অর্ডার। এর আগে কিন্তু গেল 3-4 বছর ধরেই লিমিটেড ওভার ক্রিকেটে টপ অর্ডার আমাদের কিন্তু ফেল করে আসছিল। তো এখন যেহেতু তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন তারা পারফর্ম করছেন, মোহাম্মদ নাইম শেখ তিনিও ডোমেস্টিকে ভালো খেলেছেন, একটা ম্যাচের সুযোগ পেয়ে হি স্কোর 32। তো ইট লুকস গুড, বাট আমাদেরও আসলে এখন ওই একটা মধুর বিড়ম্বনায় পড়তে হচ্ছে পেস ডিপার্টমেন্টে। সবাই ডিজার্ভিং ক্যান্ডিডেট, বাট সামহাউ সব ম্যাচ খেলানোর সুযোগ তো আসলে পাওয়া যাবে না। অবশ্যই আমরা একটু রাহুল রায়কে কানেক্ট করে নিতে চাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে। রাহুল, বাংলাদেশ দল নিশ্চিতভাবে হয়তো অনুশীলন শুরু করে ফেলেছে। আমরা আলোচনা করছিলাম সম্ভাব্য একাদশ নিয়ে, কোনো আপডেট আছে কিনা? তাসকিন কতটুকু ফিট আছেন? নাইম শেখকে আমরা দেখেছি গতকালকে একাই অনুশীলন করেছেন, পুরো দলের অনুশীলন করার কথা থাকলেও তারা বিশ্রামটাকেই প্রাধান্য দিয়েছেন এবং একটা সেশন অনুশীলন করেই কিন্তু মাঠে নামতে হচ্ছে। দেখেন, বাংলাদেশ আসলে নাবিল কায়সার ম্যাচ খেলে কিন্তু এসেছে শ্রীলঙ্কার এগেনস্ট এবং ম্যাচ জিতে এসেছে। ফলে ম্যাচ প্র্যাকটিসই সবচেয়ে বড় প্র্যাকটিস বলে মনে করা হয়। আপনি এক্স্যাক্টলি বলেছেন যে গতকালকে খুব সকালবেলায় তারা এসেছে, তার আগের দিন খুব ফলে প্র্যাকটিস করার সুযোগ পায়নি এবং আজকে প্র্যাকটিস করতে এসেছে, 6টা থেকেই প্র্যাকটিস করছে। আপনি একাদশের কথা বলছিলেন, একাদশের ব্যাপারটাতে যদি যাই সেক্ষেত্রে 2 জন স্পিনার অলরেডি খেলেন বাংলাদেশের একাদশে। থার্ড একটা স্পিনার খেলানোর চিন্তা ভাবনা হয়তো বা বাংলাদেশ দল করলেও করতে পারে উইকেট বিবেচনায়। কারণ যেরকম উইকেট লিটন দাস দেখেছেন, তিনি কিন্তু পরে এসে আমাদেরকে জানিয়েছেন যে মেহেদী হাসান, মিরাজ এবং শেখ মেহেদী দুজনেরই খুব বেশি সুযোগ আছে একাদশে খেলার, অর্থাৎ একসাথে দুজনকে আপনারা দেখতে পারেন। সাথে তো শামীম পাটোয়ারি স্পিন অপশন হিসেবে আছেন, রিশাদ আছেন, তারা আছেন। ফলে সব মিলিয়ে
স্পিন অ্যাটাকটা থেকে একটু জোর দেওয়ার আভাস কিন্তু পাওয়া যাচ্ছে মিরপুরের উইকেট বিবেচনায়। সেক্ষেত্রে যদি 3 জন স্পিনার 2 জন পেসারের নিয়েও একাদশ সাজানো হয় নাবিল কায়সার, সেক্ষেত্রেও খুব বেশি অবাক হওয়ার কিন্তু কারণ নেই। এবং তাসকিনের কথা আপনি বলছেন, তাসকিন ম্যাচ ফিট কিনা এখনও পুরোপুরি শিওর না, তবে দলের সাথে তিনি প্র্যাকটিসে একেবারে শুরু থেকে যোগ দিয়েছেন। ফিটনেস যে ট্রেনিংগুলো আছে সেগুলো তিনি করেছেন অলরেডি, এবং খুব সম্ভবত ফিল্ডিং ট্রেনিংটা শেষ করে তিনি বোলিংও করবেন নাবিল কায়সার। আপনি মেহেদী হাসান মিরাজ এবং শেখ মেহেদীকে একসাথে খেলানোর কথা বলছিলেন, সেক্ষেত্রে রিশাদ আছেন, শামীম পাটোয়ারিকেও আমরা রিসেন্টলি বল করতে দেখেছি, এবং যেহেতু প্রেস কনফারেন্সে এই ধরনের কথাবার্তা হয়েছে, দ্যাট মিনস স্পিন ফ্রেন্ডলি একটা ট্র্যাকই তো আমরা আসলে এক্সপেক্ট করতে পারি। বা সংবাদ সম্মেলনে দল নিয়ে কি লিটন এছাড়া আর কিছু জানিয়েছেন কিনা? দল নিয়ে এর বেশি খুব একটা স্পেসিফিক তিনি আসলে খুব স্বাভাবিকভাবে প্রেস কনফারেন্সে বলেনি। তবে ওই যে স্পিন ফ্রেন্ডলি একটা স্পোর্টিং উইকেটটা বাংলাদেশ দল চেয়েছিল, এবং সেই জায়গা থেকে স্পোর্টিং উইকেট খুব বেশি যে তৈরি করা সম্ভব হয়েছে সেটা আপনি বলতে পারবেন না, কারণ অনেকদিন ধরে এই উইকেট তৈরির কাজটা চলছিল, কিন্তু একেবারেই রোদ পায়নি উইকেটটা। টানা বৃষ্টি হয়েছে আপনি জানেন গত 1 মাস ধরে, ফলে সেই জায়গায় উইকেট শোকানোর যে ব্যাপারটা, উইকেটটা শক্ত হওয়ার যে ব্যাপারটা, সেটা খুব বেশি সুযোগ কিন্তু পায়নি পিচ কিউরেটররা। এবং আজকেও বিকেলের দিকে ঘণ্টাখানিকের মতো অল্প হলেও বৃষ্টি হয়েছে, ফলে উইকেটটা ভেজা ভেজাই থাকছে, ফলে সে কারণে ওই স্পিনটা যে খানিকটা ধরবে সেটা মনে করেই আসলে বাংলাদেশের ক্যাপ্টেন তিনি দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেভাবেই প্ল্যানিংটা করছেন। তাহলে একটু শেষ প্রশ্নটা করে রাখতে চাই, সেটা হচ্ছে যে শ্রীলঙ্কার সাথে যেহেতু বাংলাদেশ শেষ 2টা ম্যাচ জিতেছে, সিরিজ জিতেছে, একটা আত্মবিশ্বাস নিশ্চিতভাবেই কাজে করছে এই সিরিজটার আগে। তবে পাকিস্তানের বিপক্ষে রেজাল্ট কিন্তু আমাদের একেবারেই ভালো না, যেটা আমরা আলোচনা করছিলাম যে শেষ 10টা ম্যাচে মাত্র একটা ম্যাচ বাংলাদেশ জিতেছে, সেটাও এশিয়ান গেমসে। মিরপুরে হোয়াইট ওয়াশ হয়েছে, পাকিস্তানে গিয়ে বাংলাদেশ শেষ সিরিজটায় হোয়াইট ওয়াশ হয়েছে। তো কি মনে হচ্ছে, লিটন কি একটু কনফিডেন্ট মনে করছেন এই সিরিজটাতে নিজেকে, বা নিজের ফর্মের উপরও তিনি নিশ্চিতভাবে আত্মবিশ্বাসী? সিরিজ সেটা হয়েছেন যেখানে তার দলে জায়গা নিয়ে অনেক প্রশ্ন উঠছিল। না, একটু পজিটিভ নোটে লিটন দাস এবং পুরো টিমই আমার কাছে মনে হয় এই মুহূর্তে আছেন বাকিদেরকে দেখে যেটা মনে হয়েছে। কারণ ওই যে পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারার পর যেই মেন্টাল স্টেটে বাংলাদেশ দল ছিল, সেখান থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসা গেছে শ্রীলঙ্কার বিপক্ষে 2টা ম্যাচ জিতে, এবং স্পেশালি যেভাবে 2টো ম্যাচ বাংলাদেশ দল জিতেছে সেটা খুব ইম্পর্টেন্ট ছিল। খুব ডোমিনেট করে বাংলাদেশ ক্রিকেট খেলেছে এবং ম্যাচ জিতেছে। ফলে ঘরের মাঠে যখন আপনি ফিরবেন, পাকিস্তান চেনা প্রতিপক্ষ, এবং এই পাকিস্তান দলের ম্যাক্সিমাম প্লেয়ারের সাথে আপনি বিপিএলে টিম শেয়ার করেছেন এই বাংলাদেশ দলের ক্রিকেটাররা, ফলে খুব ভালোভাবেই একটা দল আরেকটা দলকে চেনে। সেটা 2 দলের জন্যই যেমন সুবিধার জায়গা আবার অসুবিধার জায়গাও আছে। তবে হোম কন্ডিশনটা বাংলাদেশের পক্ষে, সেই জায়গায় মিরাজ, শেখ মেহেদী কিংবা বাংলাদেশের ব্যাটাররা যতখানি ভালো করতে পারবেন সেই প্রত্যাশাটাই বাংলাদেশের ক্যাপ্টেন করছেন, এবং খুব বেশি তিনি এই সিরিজে ফোকাস করতে চাচ্ছেন। তাকে এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেকগুলো প্রশ্ন করা হয়েছিল, কিন্তু সেগুলোতে তিনি আসলে খুব বেশি জানতে চাননি। তার কাছে মনে হচ্ছে যে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ জেতাটা এবং কিছু প্লেয়ারকে ঠিকঠাক বাজিয়ে দেখাটা খুব বেশি ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য, এবং সেটাই তিনি এই সিরিজে করতে চান। রাহুল, একদম শেষ প্রশ্ন করতে চাই, যদিও মাত্র 3.5 ঘন্টার পথ শ্রীলঙ্কা থেকে, কিন্তু 4 দিনের মাথায় আরও একটা ইন্টারন্যাশনাল ম্যাচ, আরেকটা ডিফারেন্ট অপোনেন্ট। এর আগে ওডিআই সিরিজ ছিল। যারা লিমিটেড ওভার ক্রিকেট খেলে থাকেন বাংলাদেশ টিমে, একটু এক্সস্টেড, একটু টায়ার্ড কিনা দেখে কি মনে হচ্ছে আপনার, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে? একটু তো রাফি হতেই পারে। দেখেন, স্পেশালি যদি আপনি লিটন মিরাজদের কথা চিন্তা করেন, দেখেন তারা কিন্তু টেস্ট সিরিজও খেলেছেন, ওয়ানডে খেলেছেন, টি-20 খেলেছেন, এবং যারা শুধু ওয়ানডে টি-20 খেলেছেন তারাও বেশ অনেকদিন ধরে শ্রীলঙ্কায় ছিলেন, শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছেন, একদিন জাস্ট বিশ্রাম নিয়ে আবার তারা আজকে মাঠে এসেছেন। তবে ওই যে সবশেষে একটাই কথা, তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন তারাও এই উত্তরটা দিবে যে আমরা প্রফেশনাল ক্রিকেটার। ফলে এই যে ট্রাভেল করে সারা বছর ক্রিকেট খেলাটা, সেটা তাদের অভ্যস্ততার একটা ব্যাপার তাদের রয়েছে, এবং সেটা মানিয়ে নেওয়াটা তাদের আসলে কাজ। সেই কাজটা তারা ঠিকঠাক করতে চায়। রাফি, থ্যাংক ইউ সো মাচ রাহুল। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাহুল রয়, মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সবশেষ আপডেট দিচ্ছিলেন। পাকিস্তান তাদের প্রস্তুতি পর্বের শেষে, বাংলাদেশ এখন প্র্যাকটিসে আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.